নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা দর্শক, হচ্ছেটা কি বলুন তো? এশিয়ার পর হঠাৎ ইউরোপ হঠাৎ আবার বিক্ষোভ শুরু হয়ে গেছে। শুধু বিক্ষোভ নয়, বিক্ষোভের জেরে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে। ইস্তফা এমনি দেননি, ইস্তফা আপনার হয়েছে যেটা এর কারণে একটা আস্থা ভোটে তিনি হেরে গিয়েছেন। হারার পর তারপরেতে তার নতুন আবার প্রধানমন্ত্রী, তিনি ইস্তফা দিলেন, নতুন প্রধানমন্ত্রী আবার ওখানে গঠন হয়। কিন্তু তার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী যে গঠন নেওয়া হয়েছে, এই নতুন প্রধানমন্ত্রীকে নিয়েও অনেক রকম ক্ষোভ রয়েছে ফ্রান্সের মানুষের। ফলে ফ্রান্স এখন জ্বলছে। এখন এশিয়ায় তো আপনার তো বাংলাদেশ হলো, নেপাল হলো, পাকিস্তান তো অস্থিরতা আছেই, ভুটানটা কোনোরকম কমানো হয়েছে, শ্রীলঙ্কা কমানো হয়েছে, আবার এর পরে জার্মানিতেও গন্ডগোল হচ্ছে, আবার ফ্রান্সে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ম্যাক্রোর বিরুদ্ধে একবার রাস্তায় নেমে পড়েছে। তাদের দাবি পার্লামেন্ট ভেঙে ম্যাক্রোকে নতুন পার্লামেন্ট করতে হবে। আপাতত ম্যাক্রো যে সামাল দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে, তাতে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেখানে বলছে যে ব্ল্যাকো টু, অর্থাৎ সব কিছু বন্ধ করে দাও। সমাজ মাধ্যমে এই ডাক দিয়ে বিক্ষোভ সংগঠিত করে আজ রাস্তায় নেমে এলেন ফ্রান্সের কয়েক হাজার মানুষ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগ দাবি করে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে তারা বিক্ষোভ দেখিয়েছেন, সংঘর্ষে জড়িয়েছেন পুলিশের সঙ্গে। জনরোষে পুড়েছে বাস, চলেছে কাঁদানে গ্যাস এবং কি বলে বাতাসে ফায়ারিং। গ্রেপ্তার 250-এরও বেশি বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় 80,000 পুলিশ নামায় ম্যাক্রো সরকার। অগ্নিগর্ভ নেপালে সরকার বিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার ঠিক পরের দিনই প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ নিয়ে রাস্তায় নেমে এলো ফ্রান্সের জনতা। আর সেটা ঘটলো এমন দিনে যে দায়িত্ব নিলেন দেশের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু। গত সোমবার আস্থা ভোটে হেরে গিয়ে ইস্তফা দিতে হয় ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরুকে। এখন এই যে আপনার যে এটা হচ্ছে, বিক্ষোভটা হওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে দেশের অর্থনীতির বেহাল অবস্থা। ফ্রান্সকে তো IMF এ যেতে হবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। সেখানে ফ্রান্সের মতো দেশকে সেখানে হাত পাততে হচ্ছে। একসময় ফ্রান্স এশিয়ার মানে বিভিন্ন জায়গায় কলোনি করত, ফরাসি কলোনি। আমাদের ভারতেও ছিল। ভারতের হুগলিতে কিন্তু ফ্রান্সের কলোনি ছিল, যার জন্য সেই সময়তে ব্রিটিশ কোন পুলিশ এতে গিয়ে আপনার হুগলিতে গিয়ে কাউকে অ্যারেস্ট করতে পারত না, যেহেতু ওটা ফ্রান্সের আন্ডারে ছিল। আপনারা নিশ্চয়ই জানেন আফ্রিকান কান্ট্রিগুলোতে সমস্ত জায়গায় মানে 80-90% আফ্রিকান কান্ট্রিগুলোতে সমস্ত কলোনি করে রেখে দিয়েছে ফ্রান্স। তাদের কাছ থেকে মিনারেলস, রেয়ার আর্থ, সোনা সমস্ত কিছু একেবারে খনন করে নিয়ে যায়। কিন্তু আফ্রিকার দেশগুলো এত ধনী হওয়া সত্ত্বেও, মানে ভূতাত্ত্বিক দিক দিয়ে এত ধনী হওয়া সত্ত্বেও, তারা কিন্তু ভিখারির মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু এত করেও ফ্রান্সের এই অবস্থা কেন, তার একটা ব্যাখ্যা আছে এই কাগজে। আমি সেই অংশটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। 2024 সালে ফ্রান্সের ঋণ এবং বাজেট ঘাটতির মোট আভ্যন্তরীণ উৎপাদন যথাক্রমে 113% এবং 5.8% পৌঁছেছে। আর্থিক অসাম্য থেকে নিত্যপণ্য বা জ্বালানির দাম সবসময় ঊর্ধ্বমুখী। চাকরিজীবীদের বেতন বাড়েনি সেভাবে, অথচ একতরফাভাবে বিল পাশ করিয়ে চাকরি থেকে অবসরের বয়স 62 থেকে বাড়িয়ে 64 বছর করেছে ফরাসি সরকার। মানে নতুন চাকরি দিচ্ছে না, যারা কাজ করছে তাদেরকে আবার 2 বছর করে বাড়িয়ে দিয়ে তাদের মানে নতুন নিয়োগগুলোকে বন্ধ করে দিয়েছে। এই সব কারণে জমে থাকা ক্ষোভে ইন্ধন দিয়েছে নয়া প্রধানমন্ত্রীর নাম, যাকে নয়া প্রধানমন্ত্রী ইনি করেছেন। আজ প্যারিস ছাড়াও মার্সেই বা বোর্দো, মোপেই মতো শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেন, ডাস্টবিন উল্টে তাতে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভের দু নর্থ স্টেশনে বিক্ষোভকারীরা ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ, চালাতে হয় কাঁদানে গ্যাস, হাওয়ায় গুলি, পাল্টা বিক্ষোভকারীদের পাথর ছোড়েন বলে অভিযোগ। রেনে শহরে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের আজ পৌঁছে যায় স্কুলেও। এই বিক্ষোভ ক্রমশ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখন এই যে চারিদিকে বিক্ষোভ, এখানে নয় ডিপ স্টেট কাজ করেছে, ওখানে কি কাজ করেছে? ডিপ স্টেট তো ইউরোপেরই একটা অংশ। তাহলে কি নিজের আগুনে নিজেরাই এবার চলছে? হতে পারে যে আগুন ডিপ স্টেট জ্বালাচ্ছে সেই আগুনে কিন্তু ডিপ স্টেটই জ্বলবে, বকলমে আমেরিকা জ্বলবে। এদিকে গতকালকে তো আপনারা খবর পেয়েছেন যে ইসরায়েল গিয়ে কাতারে বোমা মেরে এসছে, দিয়ে হামাসকে মোটামুটি অর্ধেক শেষ করে দিয়েছে। হামাসের যে নেতারা 5-7 জন নেতা একটা বাড়িতে জড়ো হয়েছিলেন, তারা এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় ইসরায়েলি বোমারু বিমান গিয়ে মিসাইল মেরে অন্তত 5-7 জনকে, হামাস নেতা যারা শীর্ষ না হলেও মাঝারি মাপের যারা নেতা আছে তাদেরকে খতম করে দেয়। এখন এখানে আমেরিকার দোকলাপনটা দেখুন। আমেরিকার কিন্তু ওইখানে কিন্তু বেস রয়েছে, মানে এতে কাতারে আমেরিকার পুরো বেস রয়েছে। সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেখানে F-16 আছে, সেখানে সৈন্যবাহিনী রয়েছে। তাহলে সেইখানে ইসরায়েল গিয়ে বোমা ফেলে চলে এলো, আমেরিকা জানতে পারলো না। এখন খবর পাওয়া যাচ্ছে যে বিমানগুলো ইসরায়েল থেকে গিয়েছিল মাঝ রাস্তায় এয়ার ফুয়েলিং করেছে কে? আমেরিকা। ওখানে যে টিপটা দিয়েছে কে? CIA, যে এইখানে হচ্ছে মিটিংটা হচ্ছে। নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমটা অফ করে দিয়েছিল কে? আমেরিকা। তার মানে আমেরিকা একদিকে প্রোটেক্ট করছে, আবার অন্যদিকে ইসরায়েলকে সাহায্য করছে যে তুমি হামাসকে মারো, আমি সমস্ত বন্ধ করে রেখে দেবো, তোমার এয়ার ফুয়েলিং করে দেবো। এই সমস্ত চারিদিকে পৃথিবীটা পুরো অশান্ত হয়ে রয়েছে। আমি জানি না এই মধ্যিখানে কি অবস্থা হতে পারে। এখন মানে এর মধ্যে ইউক্রেন আবার এতে কি বলে মস্কোতে আপনার মিসাইল মেরে দিয়েছে। পুরো মস্কো সিটির মধ্যে মিসাইল মেরেছে। সিটিতে একটা আপনার শপিং মল পুরো বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে 18 জন মারা গেছে। মস্কো ছাড়বে না, এবং মস্কো হুঙ্কার দিয়ে রেখে দিয়েছে যদি এবার ইউরোপিয়ান ইউনিয়ন যদি তাদের আর্থিক সাহায্য দেয় তাহলে পরে আমি ইউরোপিয়ান ইউনিয়নকে এবার মারব। এইবার শুধু একটা বিশ্বযুদ্ধের দিকে না যায় সেটাই হচ্ছে মানে একটা আশঙ্কা, যে এই গন্ডগোল বাড়তে 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 একটা বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বিশ্বযুদ্ধ দুবারই শুরু হয়েছিল, কিন্তু প্রথম এবং দ্বিতীয় দুটোই ইউরোপ দিয়ে, এশিয়া দিয়ে নয়। সেই ইউরোপ কিন্তু আবার অশান্ত হতে শুরু করেছে এবং তার মূলে রয়েছে আমেরিকা। তো যাই হোক, এখন আগামী দিনে কিন্তু খুব একটা ভালো দিন আসছে বলে আমার মনে হচ্ছে না। আগামী দিনগুলো আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে এবং চোখ কান খুব খোলা রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।